স্ত্রীকে অস্ত্র করে স্বামীর কাছ থেকে তোলাবাজি চলবে না। সম্প্রতি স্বামী এবং স্ত্রীর ডিভোর্স মামলাতে এমনই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। কিছুদিন আগে বেঙ্গালুরুর বাসিন্দা অতুল সুভাষের আত্মহত্যার পরে একটি ঘটনা কিন্তু খুবই সামনে চলে এসছে, যেটা আগে কিন্তু বলা হতো কিন্তু সেটার পিছনে যুক্তি ছিল না, যে ওয়াইফরা প্রচুর টাকা তারা দাবি করে ফেলে যখন তারা ডিভোর্স নেয়। অর্থাৎ ডিভোর্সের সময় স্ত্রীরা প্রচুর টাকা দাবি করে এবং সেই দাবিটা অনেক সময় এতটা হয়ে যায় যে স্বামীর পক্ষে সেটাকে বহন করা ইম্পসিবল হয়ে যায়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার বড়সড় একটি উদাহরণ বা বড়সড় একটি জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে মহিলাদের সাহায্য করার জন্য যে কঠোর আইন আনা হয়েছে তা কখনোই স্বামীদের হেনস্থা করা বা ভয় দেখানো বা তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য অপব্যবহার করা যাবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একটি মামলা প্রসঙ্গে এমনই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এবার পুরোপুরিভাবে স্পষ্ট করে দিয়েছে যে বিবাহ বিচ্ছেদের পরে প্রাক্তন স্বামীর কাছ থেকে প্রাক্তন স্ত্রী খরপোশ বাবদ যে অর্থ পান তা তাকে এই কারণে দেওয়া হয় না যাতে তিনি বিবাহ বিচ্ছেদের আগে যেভাবে জীবনযাপন করতেন তা বজায় রাখতে পারেন। অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আগে তিনি যেরকমভাবে জীবনযাপন করতেন ঠিক সেম তার লাইফস্টাইল বজায় রাখবেন, সেই জন্য সে স্বামীর কাছ থেকে সেই পরিমাণ খরপোশ দাবি করবে তেমনটা কিন্তু নয়। বরং বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের খরপোশ এই কারণেই দেওয়া হয় যাতে তারা তাদের জীবনযাপনের সম্মানজনক একটি মান বজায় রেখে এগিয়ে যেতে পারেন। এটা হচ্ছে সেই খরপোশের মেইন কারণ। কিছুদিন আগে আমরা সবাই জানি যে একজন তরুণ প্রযুক্তিবিদ যিনি বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন, যার নাম হচ্ছে অতুল সুভাষ, তার আত্মহত্যার ঘটনা সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে। অতুল তার দীর্ঘ সুইসাইড নোট, শেষ চিঠি এবং একটি দীর্ঘ ভিডিও বার্তায় জানিয়ে গিয়েছেন যে কিভাবে তার প্রাক্তন স্ত্রী, তার প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যরা খরপোশ আদায়ের নামে তার উপরে লাগাতার অত্যাচার করে গিয়েছেন। সবথেকে বড় কথা হচ্ছে এই অত্যাচারের জন্য বিচার বিভাগের একাংশের ভূমিকারও তীব্র সমালোচনা করেছিলেন অতুল সুভাষ। এমনকি অতুলের আত্মহত্যার ঘটনার পরই আরও কয়েকটি এই ধরনের মর্মান্তিক এবং নির্মম আত্মহত্যার ঘটনাও সামনে এসছে। সেই প্রেক্ষাপটে এবার বৃহস্পতিবার শীর্ষ আদালত এই পর্যবেক্ষণটি করেছে, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একজন ব্যক্তি তার বর্তমান আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে তার প্রাক্তন স্ত্রীর চাহিদা মেটানোর দায়ভার অনন্তকালের জন্য নিতে বাধ্য হতে পারেন না। আরেকবার শুনবেন, একজন ব্যক্তি তার বর্তমান আর্থিক পরিস্থিতির উপরে নির্ভর করে তার প্রাক্তন স্ত্রীর চাহিদা মেটানোর দায়ভার অনন্তকালের জন্য নিতে বাধ্য হতে পারেন না। একই সঙ্গে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন যে হিন্দু বিবাহকে সর্বদা একটি পবিত্র বন্ধন তথা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়, কারণ তা একটি পরিবারের ভিত্তি রচিত করে। এই বিবাহকে কখনোই বাণিজ্যিক প্রকল্প হিসাবে কিন্তু ব্যবহার করা উচিত নয়, সেটা কারোরই উচিত নয়, না হাজব্যান্ডের উচিত না ওয়াইফের উচিত। অর্থাৎ কাউকেই এটাকে বাণিজ্যিক প্রকল্প হিসাবে ব্যবহার করা উচিত নয়। ওয়াইফদেরও ভাবা উচিত নয় যে আমি ডিভোর্স নিয়ে নেব, কয়েকদিন সংসার করব, তারপর তার থেকে মোটা টাকা আমি কম্পেনসেশন নেব, এমনটাও ভাবা উচিত নয় ওয়াইফদেরও। তো যেই মামলাটি হয়েছিল সুপ্রিম কোর্টে, তো সেই মামলার প্রসঙ্গে বিচারপতি ছিলেন হচ্ছে বিভি নাগারত্না এবং বিচারপতি ছিলেন হচ্ছে পঙ্কজ মেহতা। তাদের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মহিলাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং মহিলাদের ভালো করে বুঝতে হবে যে যেই আইন অস্ত্রটি তাদের কাছে আছে, এই যে খোরপোশের বা এই যে কম্পেনসেশনের যে অস্ত্রটি তাদের কাছে আছে, তা কিন্তু শুধুমাত্র তাদের কল্যাণের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। কিন্তু কখনোই এই আইনকে হাতিয়ার করে তারা তাদের স্বামীদের শাস্তি দিতে কিংবা তাদের হুমকি দিতে বা তাদের আধিপত্য কায়েম করতে অথবা টাকা আদায় করতে ব্যবহার করতে পারেন না। অর্থাৎ তাদের হাতে যে এই ব্রহ্মাস্ত্রটি রয়েছে তা কিন্তু শুধুমাত্র তাদের কল্যাণের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এই ব্যাপারটা কিন্তু তাদেরকে বুঝতে হবে এবং তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তো যে মামলা চলাকালীন এই রায়টি দিয়েছে বা এরকম একটা পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে মামলার নিষ্পত্তি বৃহস্পতিবারই হয়ে যায় এবং আদালত সংশ্লিষ্ট দম্পতিকে আইনত বিচ্ছিন্ন ঘোষণা করে দেয়, অর্থাৎ তাদের ডাইভোর্সটিকে তারা মেনে নেয়।
সংশ্লিষ্ট পুরুষটিকে বলা হয় যে তাকে আগামী 1 মাসের মধ্যেই তার প্রাক্তন স্ত্রীকে 12 কোটি টাকা খোরপোশ দিতে হবে এবং সেটাই হবে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। অর্থাৎ এরপরে আর ওই মহিলা ওই প্রাক্তন স্বামীর কাছ থেকে একটি পয়সাও দাবি করতে পারবেন না। অর্থাৎ যে 12 কোটি টাকা দেওয়া হবে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। এমনটা নয় যে 12 কোটি টাকা এককালীন দেওয়া হলো, তারপরে সে প্রতি মাসে আবার ভরণ পোষণ বাবদ 1 লাখ টাকা তারা দাবি করছে, এমনটা নয়। 12 কোটি টাকা একবারে দেবে এবং সেটাই ফুল অ্যান্ড ফাইনাল, এবং এটার পরে সেই মহিলা সেই প্রাক্তন স্বামীর কাছ থেকে আর 1 টাকাও দাবি করতে পারবে না। কিন্তু এখানে মজার বিষয়টি হচ্ছে যে এক্ষেত্রে মহিলা কিন্তু তাতেও খুশি ছিলেন না। এক্ষেত্রে তার বক্তব্য ছিল যে তার প্রাক্তন স্বামীর মোট 5,000 কোটি টাকার সম্পদ রয়েছে। ভারত এবং আমেরিকায় তাদের একাধিক সম্পত্তি রয়েছে এবং তিনি যখন তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন তখন খোরপোশ বাবদ তাকে 500 কোটি টাকা এবং ভার্জিনিয়া একটি বাড়ি কিনে দিয়েছিলেন। অর্থাৎ প্রথমে বললাম না যে এই ব্যাপারটি নিয়ে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই মাথায় রাখতে হবে, অর্থাৎ সতর্ক হতে হবে। হাজব্যান্ডকেও বুঝতে হবে যে যেই মেয়েটি আমাকে বিয়ে করছে সে আমাকে বিয়ে করছে নাকি আমার সম্পত্তিকে বিয়ে করছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আমাকে বিয়ে করে তাহলে তো আমাদের যে বিবাহটা লাস্টিং করবে, কিন্তু সে যদি আমার সম্পত্তিকে বিবাহ করে বা আমার প্রচুর টাকার প্রপার্টি আছে জেনে যদি আমাকে বিবাহ করে তাহলে সেক্ষেত্রে কদিন সংসার করবে, তারপরে আবার মিউচুয়ালি ডিভোর্স চাবে, তারপর আবার টাকা দিতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু তাকেও বুঝতে হবে এবং স্ত্রীদেরও বুঝতে হবে যে এটা আমাদের কাছে ব্রহ্মাস্ত্র রয়েছে, এটাকে কিন্তু আমি সবসময় ইউজ করতে পারবো না, এটা আমাদের প্রোটেকশনের জন্যে। তো এটার বারবার ইউজ করবেন টোটাল আইনটাই নষ্ট হয়ে যাবে। তো তাদের পরিপ্রেক্ষিতে আদালত বলে যে স্বামীর কত টাকা রয়েছে বা কত রোজগার রয়েছে আদালত শুধুমাত্র সেইটুকুই বিবেচনা করবে না, আদালতকে এও বিবেচনা করে দেখতে হবে যে এক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলার রোজগার কত, তার সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য কীরকম অর্থের প্রয়োজন এবং তার বাসস্থানের অধিকার কী এবং আরও অনেক কিছুই তাকে দেখতে হবে। এর সঙ্গে আদালত আরও বলেছে যে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে এক পক্ষ অর্থাৎ প্রাক্তন স্ত্রী সেই সমপরিমাণ সম্পদ দাবি করছে যা অপর পক্ষের অর্থাৎ প্রাক্তন স্বামীর কাছে রয়েছে। আমরা এ দাবি মানতে পারি না। দেখা যাচ্ছে যে এক পক্ষ সেই পরিমাণ অর্থ দাবি করছে যা তাদের প্রাক্তন স্বামীর অর্ধেক, অর্থাৎ সমান সমান সম্পদের ভাগাভাগি চাওয়া হচ্ছে। আদালত আরও প্রশ্ন তোলে যে যদি বিবাহ বিচ্ছেদের পরে কোনো অঘটনের জেরে স্বামী দরিদ্র হয়ে যান তখনও কি তার প্রাক্তন স্ত্রীর সমান ভাগিদার হতে চাইবেন? অর্থাৎ কোনো কারণে যদি স্বামী দরিদ্র হয়ে যান, তিনি চাকরি করছিলেন, কোনো কারণে তার চাকরি চলে গেল, তো সেক্ষেত্রে তো তার ফিনান্সিয়াল কন্ডিশন আর আগের মতন থাকবে না যেই সময় তার ডিভোর্স হয়েছিল। তো সেক্ষেত্রে যদি তার চাকরি চলে যায় বা তার যদি স্বামী যদি দরিদ্র হয়ে যায় সেক্ষেত্রে তার প্রাক্তন স্ত্রী যতটুকুন টাকা পেয়েছিল ততটুকুন টাকার অর্ধেক কি তার স্বামীকে দেবেন? অবশ্যই না। এরপরে আদালত এই সমস্ত উদাহরণ টেনে আনে যেখানে আইনি রক্ষাকবচের অপব্যবহার করে প্রাক্তন স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা প্রাক্তন স্বামীর উপরে কার্যত জুলুমবাজি করছেন। এক্ষেত্রে তেমনটা করা হয়েছিল। সংশ্লিষ্ট মহিলা তার স্বামীর বিরুদ্ধে ফৌজদারি ধারাতেও মামলা রুজু করেছিলেন, শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্ট সম্বন্ধে আপনাদের কি মতামত রয়েছে? এবং এই যে একটা নোংরা খেলা চলছে, যদিও সব ক্ষেত্রে নোংরা নয়, কিছু ক্ষেত্রে ব্যাপারটির মধ্যে কিন্তু বাস্তবিকতাও রয়েছে এবং ঠিকও রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত কিছু একটা নোংরা খেলা চলছে। তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।